আসসালামু আলাইকুম সবাইকে। খুব ভালো লাগছে এখানে এসে। আর মতো প্রশ্ন করা, এদেশে মেয়েরা কি ড্রিঙ্ক করে না? সবচেয়ে ঢঙ্গি মহিলা হচ্ছেন উনি। সাদিয়া ইসলাম মৌ আপু যে কথা বলেছেন যে আমাদের জেনারেশন, আমার জেনারেশনের উপরে আঙুল উঠেছে, আমি তো একটু জবাব দিব, রাইট? ঢং ঢং। যেহেতু নারী দিবস, আমি বিভিন্ন বয়সের নারীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। মেয়েরা খুব সুস্থভাবে গাড়ি চালাবে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না। পুরুষ মানুষ সুস্থভাবে গাড়ি চালাবে না। খাবো না, ভালো লাগছে না আমার, যেখানে হাত তুলে নিয়ে টেবিলে বসায় তখন আবার খাই, আমার কোনো দাম নাই। লোকটা হতাশ হয়ে বললেন আর কি। তো যাই হোক, কথা সেটা না, কথা হলো যে আমরা যারা নারী, যারা আমরা কাজ করছি, আমার ফ্যামিলির জন্য করি, বাইরে কাজ করি, এবং সবচেয়ে বড় কথা, আমি বিদেশে যে অবাক হয়েছিল প্রথমে, ইটালিতে প্রথম আমি ইটালিতে নাকি, হ্যাঁ ইটালিতে প্রথম অবাক হয়েছি যে বিরাট বড় একটা বাস, সেটাকে কি বলে, যে মানে এগুলো কি বলে, বাস বড় বড় ডাবল ডেকারগুলো না, যে কোনো বাস আর কি, মানে শহরের মধ্যে ঘোরাঘুরি করে, হ্যাঁ মেট্রো না তো, ও ট্রাম জাতীয়, হ্যাঁ ওগুলোর ড্রাইভারকে সব মেয়ে মানুষ। কেন? ট্রাক, বড় বড় ট্রাক সব মেয়ে মানুষ কেন? আমাকে ওরা ব্যাখ্যা করলো যে এই দেশের সরকারের বিশ্বাস, মেয়েরা খুব সুস্থভাবে গাড়ি চালাবে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না, পুরুষ মানুষ সুস্থভাবে গাড়ি চালাবে না। আমি আবার বোকার মতো প্রশ্ন করা, এদেশে মেয়েরা কি ড্রিঙ্ক করে না? তো বলে কি, ড্রিঙ্ক করা কখনই গাড়ি চালাবার আগে করবে না, কিন্তু অনেক পুরুষরা অবশ্য খায়, লুকে খায় ওদের। তো যাই হোক, এখন আমি মনে করি আমার দেশেও যদি আমরা মেয়েরা সর্বক্ষেত্রে আমাদের মাথা ঠান্ডা রেখে, পরিবারে তোকে সুখ শান্তি থাকতেই হবে বিশ্বাস করি, যদি না থাকে হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে আমি হতাশায় বিশ্বাসী না, আমাদের মহিলারা যে হতাশায় বিশ্বাসী এটা আমি মানি না। আমি সবাইকে বলবো হতাশায় কখনো বিশ্বাস হতে নাই, কারণ আমি আমার ভাগ্য কি নিয়ে এসেছি আমি জানি না, আমরা কেউ জানি না কার ভাগ্যে কি আছে। যদি আমরা ধর্মকে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি, আবার অনেক সময় মনে করি যে আমরা ভাগ্য আমরা নিজেরা তৈরি করতে পারি আমাদের চেষ্টায়। তো কাজে আমাকে তো এগিয়ে যেতেই হবে, আমার আমার নিজের জন্যে, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য। তা কাজেই আমি হতাশে বসে থাকলেও দেশ চলবে না। তা কাজে প্রত্যেক ক্ষেত্রে, এই যে এখন অনেকে বলে হ্যাঁ মেয়েদের অনেক দিন পরে মেয়ে থেকে মুক্ত হলাম, নারী থাকার উচিত না, তো আমি মনে নারী হওয়াই উচিত, নারীদেরই থাকা উচিত। নারীরাই দেশ ভালো চালাবে, পুরুষ মানুষ চালাতে পারে না। পুরুষ মানুষ সংসারও চালাতে পারে না, পুরুষ কোনো সন্তানও পালন করতে পারে না, পুরুষ কোনো কিছুই পারে না, মেয়েরাই পারে একটা সংসার। তো আমার বড় বোন গত বছর মারা গেছেন, আমার বড় বোন মারা যাওয়ার পর দুলাভাই দিকে চুপচাপ খালি বোকার মতো পড়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, অসুস্থ হচ্ছে। তাই বললাম কেন শুয়ে বসে কেন, আগে ক্লাবে যেতেন, তাস খেলতেন, ওই আকামটা করেন না যে, তাও ভাল লাগবে। বলে যতই আকাম করি, ঘরে আসলে তোর বোন তো খাবারটা দিত, এখন তো আমাকে খাবার দেওয়ার কেউ থাকে না, ওয়েট করি কখন খাবার দিবে, কাউকে বলতে ভয় পাই। তোর বোনকে তো ভয় পেতাম না, আমাকে এখন বুঝেন তো, সম্মান তখন দেন নাই, বউকে বুঝতে চেষ্টা করেন নাই, এমনি রাগে এমনি বলতে হয়, শো করতাম, করেছি আমি। কিন্তু আসলে বউ লাগে ঘরে, একটা পুরুষ মানুষ একা জীবন যাপন করতে পারে না, রান্নাও করতে পারবে না, খেতেও পারবে না, নির্ভরতাও পাবে না, শান্তি মতো ঘুমাতে পারবে না। একটা মেয়ে পারে। আমি আজকে 20 বছর একা আমার সংসার করে যাচ্ছি, সংসার না মানে আমি একা থাকছি, তো আমাদের স্বামী নাই, আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না আমার সংসারে, আমার তো মনে হয় না, আমার মধ্যে তো হতাশ কাজ করছে না। আমি তকদিরটাকে বিশ্বাস করেছি, আমার ইচ্ছা ছিল যে আমি আমার স্বামীকে নিয়ে অনেক দূর যাব, হয়নি, তাই বলি কি আমি হতাশ হয়ে যাব, যেতে পারলাম না বলে না। আমি এই জন্যে আমার বোনদের সবাইকে বলবো, বা আমার মেয়েদের সবাইকে বলবো, আপনারা কখনোই সংসার নিয়ে, স্বামী নিয়ে, সন্তান নিয়ে হতাশ হবেন না, চেষ্টা করে যাবেন, চেষ্টার একটা মূল্য অবশ্যই আছে, আজ হোক কাল হোক শান্তি ফিরে আসবেই। থ্যাংক ইউ। এটা হচ্ছে অভিজ্ঞতা। তার আগে আমার মন জানালার সকল আপুরা বোধহয় মনের জানালা খুলে কথা বলছে। ডলিমা যে এত ভালো ভালো কথা বলছেন, এত অভিজ্ঞ মানুষ, তিনি যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। তো আমি ডলিমার প্রতি অনেক কৃতজ্ঞ, তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, অশেষ কৃতজ্ঞতা। এবার প্রথম প্রোগ্রামে আপনারা আমার কাছে আবদার করেছিলেন যে আপনারা কোনো একটা আয়োজনে আপনাদের মেয়েদেরকে নিয়ে আসতে চান বা সন্তানদেরকে নিয়ে আসতে চান, তেমন একটি আয়োজনের সামনে হবে। যেহেতু নারী দিবস, আমি বিভিন্ন বয়সের নারীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ
আমাদের সবার ভালোবাসা জান্নাতুল ফেরদৌস ঐশী। এবার আমরা তার কথা শুনবো, এই যে নারীর ক্ষমতায়ন, নারীদের কিভাবে চলা প্রয়োজন, আপনাদের যে বাচ্চারা রয়েছেন মা মেয়ের সম্পর্ক কেমন হওয়া দরকার, একই সাথে আমরা সবাই বলছি গিভ টু গেইন, এবারের যেই স্লোগান বা থিম আমরা সবাই জানি। সো ওভারঅল একটা সবকিছু নিয়ে চমৎকারভাবে বলবেন, এটা আমি বিলিভ করি, কারণ তিনি খুব ভালো বলেন। আমি এবার মাইক্রোফোন তুলে দিচ্ছি ঐশীর হাতে। থ্যাংক ইউ। সময় কতক্ষণ আছে ইফতারে আমাকে বলবে, আমি সেই অনুযায়ী কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। খুব ভালো লাগছে এখানে এসে। আমি একজন নারী, আপনাদের বয়সে পৌঁছাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ইনশাল্লাহ। কারণ যদি জীবন আমার প্রতি সদয় হয়, যদি আল্লাহ হায়াত দেন। আমি অনেক লাকি ফিল করছি, ডলি ম্যামের পাশে বসে আজকে কথা বলতে পারছি, তার কথা শুনতে পারছি এত কাছ থেকে, আমি অনেক লাকি। কিন্তু ডলি ম্যাম অভিজ্ঞ ঠিক আছে, কিন্তু এখানে আপনারা প্রত্যেকে এক একটা জার্নি কমপ্লিট করে এখানে বসে আছেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে আমি জানতে এসেছি, শিখতে এসেছি। আমি এখানে অতিথি স্পিকার, কিন্তু এখানে আমি আজকে বক্তার থেকে বেশি স্টুডেন্ট। কারণ আপনারা প্রত্যেকে লাইফ নামের যে ইউনিভার্সিটি আছে ওখানে সবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শেষ, কেউ কেউ তো পিএইচডিও মনে হয় করে ফেলেছেন। তো আপনাদের কাছ থেকে জানলে হয়তো বা আপনাদের বয়সে যখন আমি পৌঁছাবো তখন হয়তো বা আমার জীবনটা অনেক বেশি সহজ হবে, কারণ আমি আপনাদের দ্বারা অনুপ্রাণিত হই। আচ্ছা, আমি যদি কিছু মনে না করে আমি একটু দাঁড়িয়ে কথা বলি, যেহেতু এসেছি আপনাদের কাছে পৌঁছেই কথা বলি। এই সাইড থেকে অনেক গল্পের আওয়াজ আসছিল অনেকক্ষণ ধরে। আমরা কি এখন গল্প করব নাকি পরে গল্প করব? আচ্ছা, আমি পূর্বে ডলি মা যে কথা বলেছেন, তারপরে সাদিয়া ইসলাম মৌ আপু যে কথা বলেছেন যে আমাদের জেনারেশন, আমার জেনারেশনের উপরে আঙুল উঠেছে, আমি তো একটু জবাব দিব, রাইট? আমার জেনারেশনের কে কে আছে এখানে? কাছাকাছি আমি দেখতে পাচ্ছি অনেকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মৌ আপু বললেন আমাদের জেনারেশন খুব অস্থির, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। ডলিমা বললেন, কিন্তু মৌ আপু একটু বেশি বলেছেন, হয়তো বা তার এই আমার জেনারেশনের হচ্ছে তার ছেলে মেয়ে, তো সে হয়তো একটু সাফার বেশি করেছেন। কিন্তু আমি এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, যে আমার জেনারেশনের ছেলেমেয়েরা ফোন নিয়ে সারাক্ষণ বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি অস্থির থাকে। আমার জেনারেশনের ছেলে মেয়েদেরকে না আমি কেউ যখন কথা বলে ফোন দিয়ে ভিডিও করার থেকে শুনতে বেশি শুনেছি। আই এম সরি, কেউ ট্রিগার্ড হবেন না প্লিজ। এটা না জেনারেশনের ব্যাপার না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি ওই মোমেন্টে প্রেজেন্ট কতটা থাকছেন, আপনি হয়তো বা ফোনে রেকর্ড করে রাখতে পারছেন, পরে কতটা শুনবেন আমি জানি না, কিন্তু আপনি যদি মেন্টালি এখানে প্রেজেন্ট থাকেন, কে কি বলছে সবার কথা যদি শোনেন, শুধু আমাদের কথা না, এখানে যারা আছে সবার কথা যদি শোনেন এবং রিয়ালাইজ করার চেষ্টা করেন, এটা লং টার্মের জন্য থেকে যাবে। আপনার ফোনের মেমোরি একটা সময় ফুল হয়ে যাবে, আপনি ডিলিট করে দেবেন, ফোন নষ্ট হয়ে যাবে, ফোন চেঞ্জ করে ফেলবেন। বাট কারো কথা দ্বারা একটু যদি ইন্সপায়ার্ড হন বা কিছু শেখেন, তাহলে ওইটা সারা জীবনের জন্য থেকে যাবে আপনার এই মেমোরিতে। সো আমি রিকোয়েস্ট করব সবাই একটু ফোনটা সাইডে রেখে যদি কাইন্ডলি মানে মনোযোগ দিয়ে আমাদের সবার কথা শোনেন। হ্যাঁ, যদি এখানে আমরা কেউ কাউকে অ্যাডভাইস করতে আসি নাই, সবাই সবার কাছ থেকে জানতে এসেছি, শিখতে এসেছি। যেহেতু আমার জেনারেশনের হয়ে আমি কথা বলছি, আমি একজন নারী, আপনারা সবাই নারী। সবার আগে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে চাই, কারণ আমি জেনজি। আমার সময়ে না মেয়েদের জন্য জার্নি আগের থেকে অনেকটা সহজ। আপনারা সেই সময় কথা বলেছেন যখন মেয়েদের কথা বলা অতটা সহজ ছিল না। আপনারা সেই সময় অনেকে কাজ করেছেন যখন মেয়েদের পড়াশোনা করার পারমিশনই খুব একটা ছিল না। আপনারা সেই সময় বাচ্চা রেস করেছেন আপনাদের মতন করে, যখন আপনাদের মতামতের গুরুত্ব পরিবারে অত বেশি ছিল না। সবার কথা বলছি না, অনেকে এক্সপিরিয়েন্স করেছে যে শাশুড়ির মনের মতন চলতে হয়েছে নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে, হাজব্যান্ডের মন মতন চলতে হয়েছে নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে। কিন্তু আমার জেনারেশন আবার এটা মানে না, আমার জেনারেশন কথা বলতে জানে, কারণ আমার জেনারেশনকে প্ল্যাটফর্মটা করে দিয়েছে আপনাদের জেনারেশন। এটার জন্য সবার আগে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য একটা জোরে হাতে তালি। এবার আসি এই যে অস্থিরতা আর এই যে কি গিভ টু গেইন, রাইট? আজকের মোটো আমরা কি দেব? আমরা সবসময় তো দেওয়া বলতে আমরা তো মেটেরিয়ালিস্টিক জিনিস দেওয়া বুঝি, রাইট? কিন্তু জেনারেশন থেকে জেনারেশনে যে দেওয়ার ব্যাপারটা, যে আদান প্রদানের ব্যাপারটা, আমার মনে হয় সব থেকে নেগেটিভ জিনিস আদান প্রদান যেটা হয় সেটা কি জানেন? জেনারেশনাল ট্রমা।
আমাদের প্রত্যেকের কোনো না কোনো ট্রমা আছে, আপনাদের প্রত্যেকের আছে, কারণ আমাদের কারো বাবা মা পারফেক্ট না, আমরা পারফেক্ট না, আমাদের বাবা মা পারফেক্ট ছিল না, তাদের বাবা মা পারফেক্ট ছিল না। আপনাদের আপব্রিঙ্গিংয়ের সময় হয়তো বা কোনো না কোনো ভুল তাদের ছিল, এই জন্য আপনারা ট্রমাটাইজ। এদিক থেকে একটু গল্পের আওয়াজ শুনতে পাচ্ছি, কাইন্ডলি। আচ্ছা, কোনো না কোনো ট্রমা আপনাদের ছিল, সেই ট্রমাটা যদি আপনার মধ্যে আপনি রাখতে না পারেন, তখন অনেকেই সাধারণত আমরা কি করি, পরের জেনারেশনের কাছে দিয়ে দিই, যে আমাদের ট্রমাটা আমরা পরের জেনারেশনকে দিই, পরের জেনারেশন আবার তার পরের জেনারেশনকে দেয়। কিন্তু যে জেনারেশনকে আপনারা দুনিয়াতে আনছেন, এটা কি তাদের দায়িত্ব আপনার জেনারেশনাল ট্রমা নেওয়া? না, রাইট? এই যে অস্থিরতা, আমাদের মধ্যে অস্থিরতার অনেকটা বড় কারণ হচ্ছে জেনারেশনাল ট্রমা। কিন্তু তার মানে এইটাও না যে আপনার ট্রমা আপনি নিজের মধ্যে চেপে রেখে নিজেকে শেষ করে দিবেন। কি করতে হবে? নিজেকে হিল করতে হবে। এই যে আমরা সবাই এখানে বসেছি, সবাই বলছিল, ইরিন আপু বলছিলেন যে উনি যখন যাকে পেয়েছেন ওনার পাশে, আমরা যখন যে ডাকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, সেটা ভাই বোন হোক, সেটা বেস্ট ফ্রেন্ড হোক, সেটা লাইফ পার্টনার হোক। কয়জন বলতে পারবেন যে নিজের সর্বোচ্চ প্রয়োজনের সময় নিজের পাশে সবার আগে দাঁড়িয়েছেন অন্যের কথা ভুলে? আপনারা নিজের পাশে কেন দাঁড়ান না? আমরা দাঁড়াই না, আমরা সবাই সবার আগে নিজেকে অ্যাবান্ডন করি অন্যের কথা ভাবতে গিয়ে। কিন্তু এই যে মৌ আপু হেলদি খাবারের কথা বললেন, তারপরে ডলিমা বললেন যে আমি কি খাচ্ছি না খাচ্ছি আমার মা খেয়াল রাখছে না বা আরেকজন খেয়াল রাখছে না। আমি আপনাদের থেকে অনেক ছোট, ঠিক আছে, কিন্তু আমার বয়স 25। আমার শরীরের খেয়াল রাখা কি আমার দায়িত্ব না? আমরা সবাই আমাদের পাশে দাঁড়ানো, নিজের পাশে দাঁড়ানো বলতে আমরা কি বুঝি? আগে নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা বলতে কি আপনি কি আপনার শরীরের বাইরে কি আপনি? আমরা কয়জন 100% ক্লিন খাবার খাওয়ার চেষ্টা করি প্রত্যেকদিন, শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করি? আপনার মনোবল অনেক, বুঝলাম, আপনার টাকা পয়সা অনেক, শরীরটা ঠিক না রাখলে আপনি শেষ পর্যন্ত জার্নিটা কমপ্লিট করবেন কিভাবে? আরেকজনের পাশে দাঁড়াবেন কিভাবে? নিজের পাশে দাঁড়াবেন কিভাবে? তো নিজের পাশে দাঁড়ানোর সর্বপ্রথম ধাপ হচ্ছে নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসতে হলে নিজের শরীরকে ভালোবাসতে হবে, নিজের মনকে ভালোবাসতে হবে, এবং নিজে কি চান, কোনটা সঠিক কোনটা ভুল আপনারা সবাই জানেন। তো নিজে কি চান, নিজের সঠিক চাওয়াটার দিকে নিজেকে সাহায্য করা, নিজের সঠিক চাওয়াটা অনুযায়ী সামনে আগানো, এবং নিজে হিল থাকলে না আপনার চারিপাশে সবাইকে ভালো রাখতে পারবেন। নিজের ট্রমাকে তখন ভবিষ্যৎ জেনারেশনের কাছে পৌঁছে দিতে হবে না, আর একটা অস্থির জেনারেশন তৈরি হবে না। সো আগে নিজেকে হিল করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখুন শারীরিকভাবে, মানসিকভাবে। কারণ আপনার জীবনে হাজারটা সমস্যা থাকবে, যতক্ষণ না আপনার শারীরিক সমস্যা হবে। যখন কোনো স্বাস্থ্যগত সমস্যা হবে, তখন আপনার জীবনে ওই একটা সমস্যাই থাকবে, যে এই যাত্রাটা খালি সুস্থ করে দিক, বাকি সব দেখে নিব। তো সব সমস্যা থাকবে, সেগুলোর মধ্যে থেকে গো থ্রু করতে হবে, কিন্তু আগে নিজের শরীরের খেয়াল রাখতে হবে। আমি আজকে যতটা না বলতে এসেছি, আমি কিছুটা এক্সপিরিয়েন্স শেষ করলাম, তার থেকে বেশি আমি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। থ্যাংক ইউ। থ্রুতে আমি কি গেইন করেছি? আমার সুস্বাস্থ্য, আলহামদুলিল্লাহ। এবং আমি যেটা গিভ আওয়ে করার চেষ্টা করছি, যে আরেকজনকে দেওয়ার চেষ্টা করছি। মৌ আপু যখনই আমার বাসায় যায়, বেশিরভাগ সময় ওর অপছন্দের কিছু জিনিস খেয়ে ওর বাসা থেকে বের হতে হয়। ধরুন বিটরুট জুস, খুব একটা স্বাদের কোনো জিনিস না, কিন্তু ও খেতে চায় না, ওর আয়রন ডেফিসিয়েন্সি আছে, কিন্তু আমি ধরে বেঁধে খাইয়ে দিই। তো আমার মা কিন্তু আমাকে হেলদি খাওয়া নিয়ে কখনো বকাঝকা করে নাই, আমি করি তাকে বকাঝকা। আমার মাকে জোর করে আমি হেলদি খাওয়া দাওয়া খাওয়াই, অয়েল ফ্রি খাওয়া দাওয়া খাওয়াই, তারপরে সুগার ফ্রি খাওয়া দাওয়া খাওয়াই, তারপরে আমি কিছু ভেষজ জিনিসপত্র খাই। আমার মা একদমই খেতে চান না, তো বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে গেলে যেরকম ন্যাগিং করে আমার মা ওটা করে, কিন্তু আমি এটা জোর করে তাকে খাওয়াই। সো এটা হচ্ছে দায়িত্ববোধের ব্যাপার। দায়িত্ব যে সবসময় মায়েদেরকে নিতে হবে তা না। আমার জেনারেশনের যারা আছে, বাবা মা চলে গেলে তখন টের পাবেন। সো বাবা মারা আছে, নিজেদের যত্ন করেন আপনারা, আর বাবা মায়েদের স্বাস্থ্যের যত্ন নেন। আর আপনারা বাবা মায়েরা যারা এটা আবার বেটার বুঝেন, তারা আপনাদের ছেলে মেয়েদের যত্ন নেন। এটা ভাইস ভার্সা হওয়া উচিত, শুধুমাত্র বাবা মায়েদের রেসপন্সিবিলিটি না। আসল কথা সবাই আমরা জানি, মা চায় সন্তান আমাকে আদর করুক, আমাকে আদর করে খাবারটা সামনে দিক এবং খাওয়ার জন্য জোর করুক, তাই না গো? সত্যি না? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তাই। মা যখন মেয়েরা বড় হয় না, একটু ছেলে মেয়েরা, তখন কিন্তু সে নিজে আবার শিশু হয়ে যায়, সন্তানের কাছে আদর চায়।
আমিও যখন ছেলের কাছে থাকি আমি আদর চাই, আমি এমন ভাবনা না খাবো না, ভালো লাগছে না, আমার যেখানে হাত তুলে নিয়ে টেবিলে বসায় তখন আবার খাই। এই হলো এটা হলো কি বলে, এটা হলো ঢং ঢং। আমার মা তো আজকে এখানে যেহেতু উপস্থিত নেই, তাহলে আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে ঢঙ্গি মহিলা হচ্ছেন উনি। ওনাকে যারা জানেন, আমার বন্ধুরা, তারা জানেন যে আমার মা তার ঢং ভাঙাতে আবার কখনো কখনো তাকে ঘুষ দিতে হয় দামি শাড়ি কিনে দিয়ে। সে শাড়ি খুব পছন্দ করে, গয়না খুব পছন্দ করে। সো আমি আমার নিজের জন্য কখনো গোল্ড কিনিনি। আমি যখন ফার্স্ট সৌদি আরবে যাই শো করতে বা অন্য সময়, আমার জীবনের প্রথম উপার্জন সেটা দিয়ে আমি আমার মায়ের জন্য গোল্ড কিনেছি, কারণ উনি গোল্ড খুব ভালোবাসেন। তিনি অসুস্থ, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। আমি দুজন নারীকে ইনভাইট করতে চাই আমার এখানে, অর্চি রহমান এবং লাবণ্য, ইয়াসমিন লাবণ্য এবং অর্চি রহমান।